বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে জেরান্ড, একটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখতে দুটির রূপই একই রকম। আমরা জানি জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে, এবং প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি ফর্ম যা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই দুটার পজিশন নিয়ে আমি কথা বলবো। আশা করি একটা ভালো ক্লাস হবে, এবং একটি ক্লাস থেকে আপনাদের এই জেরান্ড পার্টিসিপলের আইডেন্টিফিকেশনের যতগুলো পয়েন্ট আছে সবগুলোই আপনারা বুঝতে পারবেন। ওকে, লেটস স্টার্ট। জেরান্ড বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং শুধু নাউনের কাজ করে। যেখানে নাউন বসে সেখানে জেরান্ড বসে। আমি আমার আলোচনায় ছয়টা পয়েন্ট আপনাকে দেখাবো। সেই ছয়টা পয়েন্টে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা জেরান্ড। এর মধ্যে চারটি পজিশন হচ্ছে হুবহু যদি থাকে, তার মানে চারটাতে কনফার্ম জেরান্ড, এবং দুইটা পজিশন আছে যেখান থেকে জেরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, ফাংশনের উপর নির্ভর করবে। পরে আসছে প্রথম পয়েন্ট। পজিশন ওয়ান বলা হচ্ছে যদি বাক্যের সাবজেক্ট হয় জেরান্ড। ভার্বের আগে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, বা নাউন পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা অবশ্যই জেরান্ড। দেখুন এটা, স্লিপিং ইজ হার্ড ইফ ইউ সাফার ফ্রম অ্যাংজাইটি। ধরে নিলাম আমরা এই সেন্টেন্সটার মিনিং জানি না। আমরা যদি এই সেন্টেন্সটার মিনিং নাও জানি, তারপরেও এই ভার্ব প্লাস আইএনজিটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল আমরা বুঝতে পারবো কিভাবে। আমি বলেছি ভার্বের আগে জেরান্ড বসে বা নাউন বসে। ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এটা নিশ্চিতভাবে নাউন। আর আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয় তাহলে সেটা জেরান্ড, তার মানে এটা জেরান্ড। পরবর্তী সেন্টেন্সটা দেখুন, এখানে একটু বড় করে লেখা হয়েছে বিং রুড টু কাস্টমার্স ওন্ট আর্ন মেনি টিপস। আমরা যদি এই সেন্টেন্সটার মিনিং নাও জানি, তারপর এটা আইডেন্টিফাই করতে পারবো যে এটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন এখানে ভার্ব ওন্ট, will plus not plus aren't, verb phrase principal verb plus auxiliary verb plus principal verb phrase, এটা হচ্ছে verb phrase। এখন এই ভার্বের ফ্রেজের আগে যে ফ্রেজটা আছে এটাকে বলা হচ্ছে জেরান্ড ফ্রেজ। আমরা যদি বলি ফ্রেজ নাই করলে জেরান্ড ফ্রেজ, কিন্তু শুরুতেই রয়েছে ভার্ব প্লাস আইএনজি। যেহেতু পরে সাবজেক্ট নাই, মানে এটাই সাবজেক্ট। আর আমরা জানি সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে বা নাউন বসে। কাজে আমরা বুঝতে পারলাম এই যে বিংটাই হচ্ছে এই ওন্ট ভার্বের সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে এখানে নাউন বসে, তার মানে এটা জেরান্ড। এখন আমরা পরীক্ষা আরেকটা, প্লেইং কার্ডস ইজ নট অ্যালাউড হিয়ার। এখানে একটা কনফিউশন হতে পারে। প্লেইং কার্ডস, এই প্লেইং কার্ডস হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তারপর অনেকেই ভাবতে পারে কার্ডস হয়তো সাবজেক্ট, আসলে কার্ডস এখানে সাবজেক্ট না। কার্ডস হলো এই প্লে ভার্বের অবজেক্ট হচ্ছে কার্ডস, আর দুইটা মিলেই হচ্ছে সাবজেক্ট। আর কার্ড যদি সাবজেক্ট হতো তাহলে এখানে ভার্ব হতো হচ্ছে আর, ইজ হতো না। কাজে বোঝা যাচ্ছে কার্ড সাবজেক্ট নয়। প্লেইং কার্ডস এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু প্লেইং বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটাই হচ্ছে মূল ওয়ার্ড, এটাই হচ্ছে জেরান্ড বা আছে নাউন। আমরা বুঝতে পারলাম যে এটা সাবজেক্ট পজিশনে বসেছে ভার্ব প্লাস আইএনজি, এই জন্যই এটা জেরান্ড, কারণ এটা নাউন হিসেবে কাজ করছে। এখন আমরা পরীক্ষার প্রশ্ন দেখবো। রিডিং ইজ এ গুড হ্যাবিট। ইজ হচ্ছে ভার্ব, তার আগে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এটা জেরান্ড বা নাউন। The walking, in the sentence walking টা কি? Walking is good for health. হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে ওয়াকিংটা হচ্ছে অবশ্যই জেরান্ড, কারণ এটা সাবজেক্ট পজিশনে বসেছে, নাউনের কাজ করছে। আর ইজ হচ্ছে ভার্ব। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সেম জিনিস। ওয়াকিং ইন দ্য মর্নিং এখানে একটা ফ্রেজ হিসেবে দাঁড় করানো হয়েছে, এখানে ওয়াকিংটাই হলো সাবজেক্ট। কারণ হচ্ছে পরে সরাসরি ভার্ব রয়েছে, সাবজেক্ট নাই, এটাই সাবজেক্ট। তারপর একটা গ্যাপ রয়েছে, তারপর ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্ব রয়েছে। আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে। এখন এই সাবজেক্ট পজিশনে কি বসে? নাউন বসে। এখন নাউন পজিশন, নাউন হিসেবে কি বসতে পারে? একটা সিম্পল নাউন ফর্ম বসতে পারে যে কোনো ওয়ার্ডের। আবার বসতে পারে হচ্ছে ইনফিনিটিভ বসতে পারে নাউন হিসেবে, কারণ ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার বসতে পারে হচ্ছে জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি ফর্মে বসতে পারে। শপলিফট, প্রত্যেকটা অপশনে শপলিফট শপলিফটিং রয়েছে। আমরা যদি শপলিফট শপলিফট মানে না জানি, তাহলে প্রথম কাজ এটা মিনিংটা জানা। শপলিফট মানে হচ্ছে দোকানে গিয়ে চুরি করা। যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে, তার মানে এটা ভার্ব। আর শপলিফট যেহেতু ভার্ব, ভার্ব সিম্পলি বাক্যের প্রথমে বসে না, হয় আইএনজি করতে হবে অথবা টু যোগ করতে হবে। অপশন খ তে দেখুন টু রয়েছে, আবার পরে আইএনজিও যোগ করা রয়েছে, মানে দুইটা কাজ করা হয়েছে বলে অপশন খ ভুল হয়ে গেছে। অপশন গ শপলিফটার, এটা ভুল শব্দ। ডিকশনারিতে শপলিফটার নামে আসলে কোনো শব্দ নেই, এটা ভুল শব্দ। অপশন ঘ সঠিক। এখানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করা রয়েছে। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি জেরান্ড হিসেবে ব্যবহৃত হয় বা নাউন হিসেবে ব্যবহৃত হয়, এটা বাক্যের প্রথমে বসতে পারে। এক নাম্বারটা চলে গেল। সাবজেক্ট যদি হয় ভার্ব প্লাস আইএনজি, সেটা নিশ্চিতভাবে জেরান্ড। দুই নম্বরে আসছে যদি অবজেক্ট হয়, ট্রান্সিটিভ ভার্বের যদি অবজেক্ট হয়, মনে রাখতে হবে এই অবজেক্টটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট বা হোয়াট এর উত্তর দেয়।
আমরা যদি ভাবটাকে প্রশ্ন করি কি দ্বারা বা কিসে দ্বারা, সেক্ষেত্রে আমরা উত্তর পাবো হচ্ছে ওই ভার্ব প্লাস আইএনজিটা, তাহলে সেটা হবে অবজেক্ট বা নাউন বা জেরান্ড। আরিশা হ্যাজ মাস্টার্ড পেন্সিল। আরিশা হচ্ছে বেড়া দেয়াই দক্ষ হয়েছে। হ্যাজ মাস্টার, সে দক্ষ হয়েছে কিসে? বেড়া দেয়াই দক্ষ হয়েছে। এখন কিসে দক্ষ হয়েছে? বেড়া দেয়াই দক্ষ হয়েছে। এই ফেন্সিংটা হচ্ছে অবজেক্ট। আর একটু দেখি, আই লাইক রিডিং পোয়েট্রি। রিডিং পোয়েট্রি, আমি কবিতা পড়া পছন্দ করি। আমি কি পছন্দ করি? আমি কবিতা পড়া পছন্দ করি। এই লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে রিডিং পোয়েট্রি। আর পোয়েট্রিটা হচ্ছে এই রিড এর অবজেক্ট। কনফিউশন থাকলে এটা ক্লিয়ার করে নিতে হবে। এই রিড ভার্বের অবজেক্ট হচ্ছে পোয়েট্রি, রিড এর অবজেক্ট। আর লাইক এর অবজেক্ট হচ্ছে রিডিং পোয়েট্রি। দুটো একসাথে বলা যায়, আবার রিডিং কেও বলা যায় অবজেক্ট। তারপর আমরা চলে যাব, এটাকে আমরা একটু শর্টকাট মনে রাখতে পারি, যেটা হচ্ছে এখানে আমি শর্টকাট করে দিয়েছি। সাবজেক্ট, ট্রান্সিটিভ ভার্ব, তারপরে জেরান্ড বা ভার্ব প্লাস আইএনজি। ট্রান্সিটিভ ভার্বের পরে যদি ভার্ব আইএনজি থাকে, এটা হচ্ছে জেরান্ড। পরীক্ষার প্রশ্ন দেখি আমরা। ইট হ্যাজ স্টপড রেইনিং, বৃষ্টি থেমে গেছে। ইট হ্যাজ স্টপড রেইনিং, বৃষ্টি থেমে গেছে। কি থেমে গেছে? বৃষ্টি থেমে গেছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে অবজেক্ট বা জেরান্ড। হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন, এখানে হচ্ছে মেরিংটা কি? কন্টেম্পলেট মানে না জানলে এই মানেটা আগে মুখস্থ করতে হবে। কন্টেম্পলেট মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে, অনেক সময় হচ্ছে ভাবা। কন্টেম্পলেট হচ্ছে ভাবা, অনেক সময় ধরে ভাবা। সে কি ভাবছিল? তার কাজিনকে বিয়ে করার কথা ভাবছিল। তারা মানে হচ্ছে মেরিংটা হচ্ছে পটের উত্তর, এটা হচ্ছে জেরান্ড বা হচ্ছে নাউন। ডু ইউ এনজয় টিচিং, তুমি কি টিচিং উপভোগ করো? তুমি কি উপভোগ করো? টিচিং, তার মানে এটা হচ্ছে জেরান্ড। হি স্টার্টেড রিডিং, সে পড়া শুরু করলো। সে কি শুরু করলো? পড়া শুরু করলো। হোয়াটের উত্তর, এটা হচ্ছে জেরান্ড। আই লাইক রিডিং নভেল, আমি এটা আগে বুঝিয়েছি। আর 3 নম্বর পজিশনে হচ্ছে প্রিপজিশন বা ফ্রেজাল ভার্বের পরে যদি আইএনজি থাকে। প্রিপজিশন বা ফ্রেজাল ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা হবে জেরান্ড বা নাউন। আমরা উদাহরণ দেখি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। আমি অপেক্ষায় আছি তোমার কাছ থেকে দ্রুতই কিছু শুনবো, কিছু ভালো সংবাদ শুনবো, এরকম বোঝায়। এখানে লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজাল ভার্ব, টেক টু একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বের পরে বা টু এর পর যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে সেটা হচ্ছে জেরান্ড। ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা হচ্ছে জেরান্ড। আমরা এই দুটো উদাহরণ দেখলাম। আমরা এখন পরীক্ষার প্রশ্ন দেখব। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং, কাস্টমার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল। এখানে প্রিপোজিশন অফ আছে, তারপর আইএনজি বসেছে। আমি কিছুক্ষণ আগে বলেছি প্রিপোজিশনের পর যদি আইএনজি থাকে, সেটা হচ্ছে জেরান্ড বা নাউন। জেরান্ড বা নাউন, অপশন ক এবং ঘ দুটোই সঠিক। প্রশ্নকর্তা ভুলে দুটা এখানে দিয়ে দিয়েছেন, কিন্তু দুটোই মূলত সঠিক। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, অফ এর পরে যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে, জেরান্ড। হি হি ওয়াট ইনস্টেড অফ, এখানে গ্যাপ আছে, আমরা এখানে বুঝবো। ইনস্টেড অফ, এখানে অফ রয়েছে। আমরা জানি প্রিপোজিশনের পর হচ্ছে যদি কোনো ভার্ব আসে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। অপশন ক তে পাস্ট পার্টিসিপল রয়েছে, এটা ভুল। অপশন খ তে ভার্বের বেস ফর্ম রয়েছে, এটাও ভুল। অপশন গ তে হচ্ছে হ্যাড প্লেড রয়েছে, এটা অক্সিলারি প্লাস প্রিন্সিপাল ভার্ব রয়েছে, এটাও ভুল। আমরা জানি প্রিপোজিশনের পর অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব বসে না, ভার্বের সঙ্গে আইএনজি বসে। অপশন ঘ সঠিক, এটা হচ্ছে জেরান্ড বা নাউন। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, আমরা জানি অবজেকশন টু এর পর ভার্ব প্লাস আইএনজি বসে এবং সেটা জেরান্ড। 4 নাম্বার পজিশনটা হচ্ছে যদি কোনো ডিটারমিনার, যেমন আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম যা আছে সবগুলোর পরে, যেমন মাই, হিজ, হার, এগুলোর পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে সেটা নিশ্চিতভাবে হবে হচ্ছে জেরান্ড। যেমন উদাহরণ দেখুন, তোমা ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এখানে মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের পর ভার্ব প্লাস আইএনজি আছে, এটা অবশ্যই জেরান্ড। তাহলে আমরা 4টা পজিশন দেখলাম জেরান্ডের। প্রথম হচ্ছে সাবজেক্ট পজিশন, ভার্বের আগে বসে। তারপর দেখলাম হচ্ছে অবজেক্ট পজিশন, যেটা ভার্বের পরে বসে এবং হটের উত্তর দেয়। তারপর প্রতি পয়েন্টে আমরা দেখলাম 3 নম্বর পজিশনে আমরা দেখলাম হচ্ছে প্রিপোজিশনের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা হচ্ছে জেরান্ড। আর চতুর্থ পয়েন্টে দেখলাম হচ্ছে ডিটারমিনারের পর যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা হচ্ছে জেরান্ড। এখন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের পজিশন। প্রেজেন্ট পার্টিসিপলের 4টা পজিশন আছে। প্রেজেন্ট পার্টিসিপল যদি অক্সিলারি ভার্বের, এখানে একটু শর্টকাট লক্ষ্য করি আমরা। অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, সরি, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা নিশ্চিতভাবেই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ চলমান কাজ বোঝায়। প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা চলমান কাজ বোঝায়, বা যে নাউনটি আছে সেটা কাজটা করতে পারে বোঝায়, বা ওই নাউনটাকে মডিফাই করে ওই ভার্বটা। দ্য শেফস আর কুকিং স্টেক, মানে শেফরা স্টেক রান্না করছে। শেফরা স্টেক রান্না করছে, তার মানে হচ্ছে এটা চলমান কাজ বা কন্টিনিউয়াস কাজ। যদি অক্সিলারি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আরেকটা হচ্ছে
উদাহরণ দেখি। আই এম গিভিং এ লেকচার। এখানে গিভিংটা কোন পার্টস অফ স্পিচ, এটা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই এখানে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে বসেছে, যে কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে গিভিং, তার মানে গিভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বর পজিশনে বলা হচ্ছে যদি ভার প্লাস আইএনজি বসে, বাক্যের শুরুতে থাকবে ভার প্লাস আইএনজি, তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে এই ভার প্লাস আইএনজি হবে প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণ দেখি। প্লেইং ক্রিকেট, কিছুক্ষণ আগে একটা উদাহরণ ছিল, প্লেইং ইন দ্য ফিল্ড is best exercise, is the best exercise. এই উপরের দুইটা উদাহরণ একটু লক্ষ্য করুন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি বলেছিলাম যখন জেরান্ড বুঝিয়েছি যদি সাবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে হচ্ছে জেরান্ড হয়, সেক্ষেত্রে বুঝিয়েছি হচ্ছে জেরান্ড এর পরে সরাসরি ভার্ব থাকে। প্লেইং ইন দা ফিল্ড, এই জেরান্ড এই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে জেরান্ড প্লেইং ইন দা ফিল্ড, কারণ এই প্লেইং এর পরে সাবজেক্ট নাই, অর্থাৎ সরাসরি ভার্ব আছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু কিন্তু এটা লক্ষ্য করুন, প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেটের পরে কিন্তু এখানে ভার্ব নেই, এখানে সাবজেক্ট আছে। লক্ষণীয়, এই প্লেইং ইন দা ফিল্ড এর পরে সরাসরি ভার্ব আছে, তার মানে এটা হচ্ছে জেরান্ড। কিন্তু প্লেইং ক্রিকেট এর পর সাবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা লক্ষ্য রাখতে হবে। যদি ভার্ব প্লাস আইএনজি এর পরে সাবজেক্ট থাকে তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্ব প্লাস আইএনজি এর পরে যদি ভার্ব থাকে তাহলে হবে জেরান্ড। এই উদাহরণগুলো সেম। সিং, ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর সাবজেক্ট আছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াকিং অ্যালং দ্য রোড, হি, ওয়াকিং এর পরে যেহেতু সাবজেক্ট আছে তার মানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে নাউন, নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর ভার্ব আছে। যেহেতু নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে তার মানে এটা এই নাউনকেই মডিফাই করে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল রাখতে হবে, যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সাথে নাউন যদি থাকে বা সাবজেক্ট থাকে তাহলে সেই ভার্ব প্লাস আইএনজিটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি সাথে সাবজেক্ট আছে বা নাউন অপর নাউন প্রোনাউন আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখন পরীক্ষা প্রশ্ন দেখব 2 নম্বর পজিশনের। রাইডিং এ হর্স, ভার্ব প্লাস আইএনজি আছে বা এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ বলা হয়, তারপরে হচ্ছে সাবজেক্ট আছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর সাবজেক্ট আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর সাবজেক্ট আছে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। এখানে সাডেনলি এটা অ্যাডভার্ব। ফাইন্ডিং হিমসেলফ, ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর সাবজেক্ট আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। 3 নম্বর রুলটা আশা করি কমপ্লিট। 4 নম্বর রুলে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এর পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে যদি আমরা শর্টে বুঝি তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমরা এখানে দুটো উদাহরণ দেখব। আই স হিম ক্রসিং, আই এনজয় টিচিং। আই এনজয় টিচিং, আমি যখন জেরান্ডের সম্পর্কে বলছিলাম, 2 নম্বর যে পজিশনটা ছিল ভার্বের পর যদি বসে বা অবজেক্ট হিসেবে বসে সেটা হচ্ছে জেরান্ড হয়। যেমন এটা লক্ষ্য করুন, আই এনজয় টিচিং, আমি টিচিং উপভোগ করি। আমি কি উপভোগ করি? টিচিং, তার মানে টিচিংটা হচ্ছে নাউন, নাউন বা জেরান্ড। যদি ভার্বের পর আইএনজি বসে, সেটা যদি হটের উত্তর হয় তাহলে সেটা হবে জেরান্ড। কিন্তু উপরের এই সেন্টেন্সটাতে লক্ষ্য করুন, ভার্বের পরে অবজেক্ট বসেছে, তারপর আইএনজি বসেছে। পার্থক্যটা লক্ষ্য করুন, ভার্বের পর যদি হোয়াটের উত্তর সরাসরি বসে আইএনজি, তার মানে সেটা জেরান্ড। কিন্তু ভার্বের পর যদি অবজেক্ট বসে তারপরে যদি আইএনজি থাকে তাহলে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্থক্যটা লক্ষ্য রাখতে হবে। ভার্ব অবজেক্ট আইএনজি, ভার্ব অবজেক্ট আইএনজি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা পজিশন আছে যেখানে ইন্ট্রান্সিটিভ ভার্বের পর আমরা জানি অবজেক্ট বসে না, কিন্তু যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্ট বসে না, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট বসে। আর যদি ট্রান্সিটিভ ভার্বের পর ইনট্রান্সিটিভ ভার্বের পর যদি আইএনজি থাকে, যেমন কেম, কেমটা কামটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, গো সরি ইনট্রান্সিটিভ ভার্ব, গো ইনট্রান্সিটিভ ভার্ব। এই ভার্বগুলোর পর যদি আইএনজি থাকে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা হোয়াট এর উত্তর দেয় না। বৃষ্টি আসলে, বৃষ্টি কিভাবে আসলো? প্রচুর প্রচুর পানি পড়ে বৃষ্টি আসলো। দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্ট, মুষলধারে বৃষ্টি আসলো, এটার বাংলা অর্থ হচ্ছে এরকম, মুষলধারে বৃষ্টি আসলো। দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্ট, কিভাবে বৃষ্টি আসলো? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল শুরুতে, ফ্রেজের শুরুতেই যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তারপর আমাদের
চার নম্বর পজিশনে বলা হচ্ছে যদি প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি প্রিপোজিশন কখনো কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এক্ষেত্রে প্রিপোজিশনের পর হচ্ছে নাউন থাকে না, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে গো, আমি কিছুক্ষণ আগে বললাম গো, কাম, এগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এগুলোর পরে যখন এই অ্যাডভার্বটা প্রিপোজিশন বসেছে, এটা আসলে মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এরপরে যখন আইএনজি বসেছে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এটা হট এর উত্তর হতো, এই ভার্বের সেক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব হতো এবং হটের উত্তর হতো, তাহলে সেটা ল্যান্ড হয়ে যেত। শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। সে নাচতে নাচতে চলে গেল। সে কিভাবে চলে গেল? নাচতে নাচতে চলে গেল। এই নাচতে নাচতে চলে গেল সে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখন দুইটা পজিশন থাকে। আমি জেরান্ডের চারটা পজিশন দেখিয়েছি এবং প্রেজেন্ট পার্টিসিপলের চারটা পজিশন দেখিয়েছি। এর বাইরে দুইটা পজিশন আছে যেখানে ফাংশনের উপর নির্ভর করে জেরান্ড হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। এই দুইটাই মূলত কনফিউশন তৈরি করে অধিকাংশ স্টুডেন্টের। আমরা এখন একটু দেখব। একটাকে বলা হয় কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, আর একটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা পজিশনকে বলা হয় কম্পাউন্ড নাউন, যেখানে পাশাপাশি দুইটা নাউন বসে একটা সিঙ্গেল নাম বোঝায়, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করব। কমপ্লিমেন্ট, তার আগে বুঝতে হবে আসলে কমপ্লিমেন্ট জিনিসটা কি। কমপ্লিমেন্টকে অবজেক্টের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। অবজেক্ট মানে হচ্ছে ভার্বের কাজ দ্বারা যে বা যা প্রভাবিত হয়, বা ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন খুঁজে উত্তর পাই, সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই স দেম ইন দ্য মার্কেট, আই স দেম ইন দ্য মার্কেট, মাই ফাদার গ্যাভ মি এ পেন। এই দুটো উদাহরণ দেখে আমি বোঝানোর চেষ্টা করছি। আই স দেম ইন দ্য মার্কেট, আমি তাদেরকে তাদের সাথে আমি তাদের দেখলাম, মার্কেটে আমি তাদের দেখলাম। মার্কেটে আমি কাদের দেখলাম বা মার্কেটে আমি কাকে দেখলাম, তার মানে অবজেক্ট হচ্ছে এখানে দেম অবজেক্ট, আমরা কাকে দেখলাম উত্তর এটা। মাই ফাদার গ্যাভ মি এ পেন, এখানে দুইটা অবজেক্ট রয়েছে, মিউ অবজেক্ট এবং হচ্ছে এ পেন অবজেক্ট। মাই ফাদার কাকে কলম দিল? আমাকে কলম দিল। কাকে? মাই ফাদার আমাকে কি দিল? কলম দিল। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্টের সে একটা ভিন্ন জায়গা হচ্ছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে ভার্বের পরে বসা অংশ সাবজেক্টকে বোঝাবে। লক্ষ্য রাখুন, এই রিডিংটা ভার্বের পরে বসেছে, কিন্তু রিডিং বলতে কি বোঝাচ্ছে? মাই ফেভারিট অ্যাক্টিভিটিকেই বোঝাচ্ছে। তারপর বলা হচ্ছে ওয়ান অফ লাইফস প্লেজার ইজ, লাইফের আনন্দের একটা হচ্ছে হ্যাভিং ব্রেকফাস্ট ইন বেড। আমি ধরে নিলাম একটা মিনিং জানি না। এই আনন্দটাই হচ্ছে জীবনের একটা আনন্দই হচ্ছে হ্যাভিং ব্রেকফাস্ট ইন বেড, মানে বেডে শুয়ে শুয়ে হচ্ছে নাস্তা করতে পারা, এটা হচ্ছে জীবনের একটা আনন্দ বলা হচ্ছে। তার মানে এটা আর এটা ইকুয়াল বোঝায়, ইকুয়াল বোঝায় বা এটারই আর একটা নাম বোঝায়। যখন এই সাবজেক্টেরই আর একটা নাম বোঝাবে ভার্বের পরে, সেটাকে বলা হবে নাউন কমপ্লিমেন্ট। আর যদি এমন হয় এই যে ভার্বের পরে বসা অংশ সাবজেক্টকে বোঝাচ্ছে, এখানে অবশ্যই দ্য মুভি ইজ এক্সাইটিং, মুভিটাই হচ্ছে এক্সাইটিং জিনিসটাই হচ্ছে সেই মুভিটা। যদি এটার গুণ বোঝায় তাহলে এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হলে হচ্ছে আহ, সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি নাউন কমপ্লিমেন্ট হয় বা অন্য নাম বোঝায়, সেক্ষেত্রে সেটা হয় হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হলে সেটাকে বলে জেরান্ড। এখন আমরা কিভাবে বুঝবো ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মটা? ভার্বের পরে বসা অংশটা হচ্ছে জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এটা ছোট্ট ট্রিক আছে। একটা অ্যাডভার্ব ব্যবহার করে, আমরা জানি ভেরি একটা কমন অ্যাডভার্ব, আমরা যদি এই অ্যাডভার্বটা ব্যবহার করে একটু চেষ্টা করি, যদি মিনিংফুল হয় তাহলে বাক্যটা হবে হচ্ছে বা অ্যান্সিভ ফর্মটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য মুভি ইজ ভেরি এক্সাইটিং। আমরা জানি এক্সাইটিং ভেরিটা হচ্ছে কমন একটা অ্যাডভার্ব, অন্য পার্সন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে আমরা সাধারণত এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। যদি এটা মিনিংফুল হয় তাহলে বাক্যটা এই এক্সাইটিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য মুভি ইজ এক্সাইটিং বা মুভি ইজ ভেরি এক্সাইটিং, খুবই উত্তেজনাকর, তার মানে এটা মিনিংফুল। এটা যেহেতু মিনিংফুল, তার মানে হচ্ছে এক্সাইটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা এখানে কিছু উদাহরণ দেখি। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। আমরা যদি বলি মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ ভেরি রিডিং, না, এটা মিনিংফুল হয় না। তার মানে এই রিডিংটা হচ্ছে জেরান্ড, মিনিংফুল না হলে জেরান্ড। সিং ইজ বিলিভিং, যদি বলি সিং ইজ ভেরি বিলিভিং, এটা মিনিংফুল হয় না। দেখায় বিশ্বাস করা, মিনিংফুল হয় না। দেখায় খুবই বিশ্বাস করা, এটা মিনিংফুল হয় না। দেখায় বিশ্বাস করা, এটা মিনিংফুল। তার মানে এটা হচ্ছে বিলিভিংটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট বা জেরান্ড। তারপর আমাদের পরবর্তী যে কনফিউশন এরিয়াটা আসছে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউনে। কম্পাউন্ড নাউন জিনিসটা হচ্ছে দুইটা শব্দ মিলে, দুই বা তিনটাও বসতে পারে, দুইটা শব্দ মিলে একটা সিঙ্গেল শব্দকে যদি বোঝায় সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। এখানে যে আমাদের যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে এই ওয়ার্কিংটা হচ্ছে ভার্ব, তারপর সঙ্গে যোগ হয়েছে স্টিক নাউন।
ড্রিঙ্কিংটা হচ্ছে ভার্ব, তারপরে ওয়াটার নাউন। এটা হচ্ছে নাউন, ভার্ব প্লাস নাউন ফর্ম। আমাদের আলোচনায় যে কম্পাউন্ড নাউনটা আসছে, আগে রয়েছে ভার্ব, পরে রয়েছে নাউন। এর বাইরেও কম্পাউন্ড নাউন বিভিন্ন ভাবে গঠন হতে পারে, যেমন হেয়ার কাট। আমরা বলি হেয়ার কাট, হেয়ার কাট কিভাবে গঠিত হয়েছে? এখানে রয়েছে হচ্ছে হেয়ার হচ্ছে নাউন প্লাস ভার্ব। আবার যদি আমরা বলি ফাদার ইন ল, মানে শ্বশুর বোঝায়, এখানে কিভাবে গঠিত হচ্ছে? ফাদার হচ্ছে নাউন, তারপর বসছে ইন প্রিপোজিশন, তারপর কি ল হচ্ছে আর একটা নাউন। তাহলে এভাবেই গঠিত হয়েছে কম্পাউন্ড নাউন। আর আমাদের কম্পাউন্ড নাউন যেখানে আমরা হচ্ছে গিয়ে জেরান্ড পার্টিসিপল নির্ণয়ে যেটা আসছে সেটা হচ্ছে ভার্ব প্লাস কম্পাউন্ড নাউন। এখন আমাদের বোঝার বিষয়, এই ভার্ব প্লাস আইএনজি ফর্মে এটা কি জেরান্ড নাকি কম্পাউন্ড নাউনের, সরি এটা কি জেরান্ড নাকি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা একটা ছোট্ট ট্রিক ব্যবহার করতে পারি, ছোট্ট ট্রিক অবলম্বন করতে পারি। যদি এই নাউনটা দ্বারা এই ভার্বটার কন্টিনিউয়াস টেন্স করা যায় তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি কন্টিনিউয়াস টেন্স মিনিংফুল না হয় তাহলে হবে এটা জেরান্ড। যেমন স্টিক, এই স্টিক, স্টিক ইজ ওয়াকিং। স্টিক একটা লাঠি হাঁটছে, এটা বাংলা, এটা এটা তো মিনিংফুল না, লাঠি আসলে হাঁটতে পারে না, তার মানে এটা সঠিক নয়, মিনিংফুল নয়। তার মানে হচ্ছে ওয়াকিংটা হচ্ছে জেরান্ড বা নাউন। ড্রিঙ্কিং, সরি, ওয়াটার, ওয়াটার ইজ ড্রিঙ্কিং, ওয়াটার ইজ ড্রিঙ্কিং, এটা কি মিনিংফুল হয়? অবশ্যই এটা মিনিংফুল নয়। কারণটা কি? ড্রিঙ্কিং করে কি, যদি বলা হতো হি সি ড্রিঙ্কিং করছে তাহলে হচ্ছে সঠিক হতো, হি ইজ ড্রিঙ্কিং, হ্যাঁ এটা সঠিক, কারণ সে ড্রিঙ্ক করতে পারে বা সে ড্রিঙ্ক করছে বোঝায়। ওয়াটার ইজ ড্রিঙ্কিং এটা হয় না, পানি কখনোই পানি পান করে না, পানি পান করে মানুষ, এরকম বুঝাবে। অর্থাৎ এই যে নাউনটা আছে এই নাউনটা দ্বারা কন্টিনিউয়াস করা যাবে, কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে এই ভার্বটার, তাহলেই সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর গঠন না করা গেলে কম্পাউন্ড নাউন বা জেরান্ড হবে। এখানে আমি এটাই বিস্তারিত লিখে দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন, আমি পরীক্ষার প্রশ্ন সলিউশন করবো। এখানে আরেকটু আলোচনা আমি করে দিই। এ হান্টিং হুইপ, এই হুইপটা হচ্ছে রশি, হুইপটা হচ্ছে শিকারের রশি। এ হুইপ ইজ হান্টিং, শিকারের রশিকে শিকার করে? অবশ্যই না, মানুষ শিকার করে, শিকার করতেছে হুইপটাকে ব্যবহার করে। তার মানে এ হুইপ ইজ হান্টিং এর কথা বলা যায় না। এ ফেন্সিং স্টিক, ফেন্সিং মানে হচ্ছে বেড়া দেয়া, বেড়া দেয়ার, স্টিক মানে হচ্ছে লাঠি, লাঠি বেড়া দিচ্ছে, এটা বলা যায় না। এ স্টিক ইজ ফেন্সিং মানে লাঠি বেড়া দিচ্ছে, এটা বলা যায় না, মানুষ বেড়া দেয়। সুইমিং পুল, এ পুল ইজ সুইমিং, এটা বলা যায় না, পুল কখনো সুইম করে না। সুইম করে হচ্ছে মানুষ, মানুষ পুলে যায়, যে মানুষই সুইম করে বা মানুষ সুইম করতে পারে। তার মানে এটা মিনিংফুল হয় না, এই জন্য সুইমিংটা হচ্ছে কম্পাউন্ড নাউনের অংশ, বা কম্পাউন্ড নাউনে এটা নাউন বা জেরেন্ট। এর পরবর্তী যে আরেকটা ব্যবহার আসছে সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপরে নাউন থাকবে। এখন এই ভার্ব প্লাস আইএনজিটা যদি আমাদের কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় বা এই নাউনটা যদি ভার্বের কাজ করতে পারে তখন এটা হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখুন গ্রোয়িং ওয়েটস, আমরা যদি এটা কন্টিনিউয়াস করি তাহলে হবে কি ওয়েটস আর গ্রোয়িং, দ্য ওয়েটস আর গ্রোয়িং, ওয়েটস আগাছা বৃদ্ধি পাচ্ছে, গ্রোয়িং আগাছা বড় হচ্ছে, দ্য ওয়েটস আর গ্রোয়িং আগাছা বড় হচ্ছে। হ্যাঁ আগাছা তো বড় হতেই পারে, তার মানে এটা মিনিংফুল, এই জন্য ওয়েটস ওয়েটটা, গ্রোয়িংটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। স্মাইলিং ফেসেস, ফেস আমাদের মুখটা হচ্ছে স্মাইল করে, আমরা স্মাইল করি আমাদের মুখ দ্বারা প্রকাশ পায়, তার মানে আমাদের মুখ স্মাইল করতে পারে, তার মানে এটা হচ্ছে স্মাইলিং ফেস, সে হাস্যজ্জ্বল মুখ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। ইউ ওয়াকিং ম্যান, এ ম্যান ইজ ওয়াকিং, হ্যাঁ বা একজন মানুষ হাঁটতে পারে, এ ম্যান ক্যান ওয়াক, হাঁটতে পারে। এ বার্কিং ডগ, কুকুর ঘেউ ঘেউ করতে পারে। তার মানে এই সাবজেক্টটা, এই যে নাউনটা এই ভার্বের কাজটা করছে বা করতে পারে বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দুটা, এই লাস্টে যে দুইটা এটা একটু কনফিউশন তৈরি করে, আমি একটু সামারি করে দিই। কমপ্লিমেন্ট, আমরা জানি কমপ্লিমেন্ট দুই রকম হতে পারে, যদি এই সাবজেক্টটাকেই আরেকটা নাম বোঝায় তার মানে এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট বা হচ্ছে জেরেন্ট। আর যদি এই সাবজেক্টটারই গুণ বোঝায় এই ভার্বের পরিভাষা অংশটা দ্বারা, যা আমি চেক করার জন্য ভেরি বসালাম, যদি মিনিংফুল হয় প্রেজেন্ট পার্টিসিপল, গুণ বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল। এটা দুইটা হচ্ছে কম্পাউন্ড, সরি এটা দুইটা হচ্ছে কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট। আচ্ছা গেল, এখানে একটা পরীক্ষার প্রশ্ন আসছে, এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে যদি আমরা ভেরি বসাই তাহলে কি মিনিংফুল হয়? এডুকেশন ইজ ভেরি এনলাইটেনিং, হ্যাঁ এডুকেশনটা মিনিংফুল, শিক্ষা খুবই জ্ঞানময়, তার মানে এনলাইটেনিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কম্পাউন্ড নাউনের সামারিটা এরকম হবে, ভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি আছে এবং নাউন আছে, এটা যদি কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর কন্টিনিউয়াস টেন্স গঠন না করা গেলে তাহলে সেটা হবে হচ্ছে নাউন বা জেরান্ড।
এখন অল্প কিছু পরীক্ষার প্রশ্ন আছে, আমরা একটু দেখি। দে আর সিটিং বাই এ দে আর সুইমিং পুল, এখানে সুইমিং পুলটাকে, সুইমিং পুল, এই পুলটা কিন্তু এই সুইমটা মানে কন্টিনিউয়াস করা যায় না, বা পুলটা সুইম করতে পারে না, পুলটা সুইম করতে পারে না, বা সুইমিং এর জন্য পুল ব্যবহার করা হয়, তার মানে এটা হচ্ছে জেরান্ড। ফ্লাইং বার্ড, 23 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, কাজে এটা হচ্ছে জেরান্ড, সরি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। আরো কিভাবে বুঝবো আমরা? এ বার্ড ইজ ফ্লাইং, হ্যাঁ পাখি উঠতে পারে। এ বার্ড ইজ ফ্লাইং, এ বার্ড ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে। এ সুইমিং স্নেক, স্নেক আমরা জানি সাপ, সাপ হচ্ছে সাঁতার কাটতে পারে, তার মানে সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এ রোলিং স্টোন, লক্ষ্য রাখতে হবে স্টোন হচ্ছে পাথর, রোলিং হচ্ছে গড়িয়ে পড়া, বা হচ্ছে ঘূর্ণায়মান পাথর, রোলিং স্টোন ঘূর্ণায়মান পাথর, অর্থাৎ স্টোন পাথর ঘুরতে পারে, পাথর গড়িয়ে পড়তে পারে, উপর থেকে নিচে পড়তে পারে, তার মানে রোলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে হচ্ছে পার্টিসিপল আছে, বা আমরা এটা উত্তর করতে পারি, আবার অ্যাডজেক্টিভ উত্তর করতে পারি। এখন কোনটা হবে বেস্ট আনসার? বেস্ট আনসার হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে নাউন, স্টোন হচ্ছে নাউন, নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ যদি বসে, ভার্ব এই নাউনটাকে যদি মডিফাই করে, সেটা প্রথমত হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি এই অ্যাডজেক্টিভ উত্তর না থাকতো, তাহলে আমরা পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল উত্তর সঠিক করতাম। এ ফলিং স্টার গো অ্যান্ড, ফলিং স্টার, স্টার ক্যান ফল, বা পড়ন্ত তারকা, স্টার ক্যান ফল, তার মানে হচ্ছে ফলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল অপশনে নাই, অ্যাডজেক্টিভ হবে। তার পরবর্তী প্রশ্নে বলা আছে 27 নম্বর, দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, নাইটিঙ্গেল হচ্ছে সিঙ্গিং বার্ড। এ বার্ড ক্যান সিং, এ বার্ড ক্যান ফ্লাই, তার মানে এই সিঙ্গিং ফ্লাইং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফ্লাইং, ফ্লাইং, ফ্লাইং কিছুক্ষণ আগে বললাম, লুক এট দ্য ফ্লাইং বার্ড, লুক এট দ্য ফ্লাইং বার্ড, ফ্লাইংটা কি? এ বার্ড ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে, ফ্লাই করতে পারে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমার ক্লাসটা দেখলেন, আমার ক্লাসটা নিলাম হচ্ছে আমাদের টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার বইটা থেকে, আপনারা বইটা দেখবেন। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন, আর আমার লেকচারের সঙ্গে মেলাবেন বইটাকে, খুব সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।